পাহাড়ের সম্প্রীতি নষ্টে বাইরে থেকে হচ্ছে ষড়যন্ত্র, তদন্ত করে ব্যবস্থার ঘোষণা সরকারের। খাগড়াছড়ির রাঙ্গামাটিতে আজও 144 ধারা। পার্বত্য চট্টগ্রামে বন্ধ হয়নি ইন্টারনেট, কিছু জায়গার কারিগরি ত্রুটি প্রচার করা হচ্ছে ফুলিয়ে ফাঁপিয়ে, দাবি আইসিটি উপদেষ্টার। কয়েক জায়গায় বিঘ্নিত হওয়ার ব্যাখ্যা দিল বিটিআরসি। সিরাজগঞ্জে বিএনপির স্মরণ সভায় নেতাকর্মীদের ভিড়, পাশের দেশে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করছেন শেখ হাসিনা, অভিযোগ মির্জা ফখরুলের। ফিরিয়ে এনে বিচারের দাবি। 16 বছরে 1000 কোটি টাকার মালিক বনে যান সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু। পাবনায় গড়েন ত্রাসের রাজত্ব, নিয়োগ বাণিজ্য থেকে বিপুল জমি দখলের অভিযোগ। এবং দুর্গাপুজো উপলক্ষে ভারতে 3000 মেট্রিক টন ইলিশ রফতানির অনুমোদন। সুনামগঞ্জের বাংলাবাজার সীমান্তে বিজিবির অভিযানে 885 কেজি মাছ জব্দ। বাংলা সময়ের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। পাহাড়ের সম্প্রীতি নষ্টের বাইরে থেকে ষড়যন্ত্র হচ্ছে বলে দাবি করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ। ঘটনার কারণ অনুসন্ধানে উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি যারা অবনতি করবে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রাঙ্গামাটি পরিদর্শনে গিয়ে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শেষে তারা একথা বলেছেন। পার্থপ্রতিম বিশ্বাসের রিপোর্ট। সহিংসতায় উত্তপ্ত পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি ও খাগড়াছড়ি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই জেলায় 144 ধারা জারি করেছে প্রশাসন, আর বিভিন্ন সংগঠনের অবরোধের ডাকে বন্ধ রয়েছে যান চলাচল। খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাঙ্গামাটি পার্বত্য জেলার বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে অংশ নিতে শনিবার ঢাকা থেকে হেলিকপ্টার করে এসে রাঙ্গামাটি বিজিবি সদর দপ্তরে নামেন অন্তর্বর্তী সরকারের 3 জন উপদেষ্টা। এরপর স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল রাঙ্গামাটি সেনা সদরের প্রান্তিক হলে উপস্থিত হন। এ সময় প্রতিনিধি দলে ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ। এর আগে সভাস্থলে এসে উপস্থিত হন বিভিন্ন রাজনৈতিক দল, জাতিগোষ্ঠী ও সংগঠনের নেতারা। 2 ঘন্টার বেশি সময় রুদ্ধদ্বার বৈঠক শেষে বের হন উপদেষ্টারা। স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ জানান, পাহাড়ের সম্প্রীতি নষ্টে বাইরে থেকে ষড়যন্ত্র করা হচ্ছে। আমরা সকলে সম্প্রীতি চাই, কিন্তু কেন জানি না কোথাও একটা ছন্দপতন হচ্ছে, এবং ছন্দপতনের ব্যাপারে প্রত্যেকের মুখে একটি শব্দ উচ্চারিত হয়েছে, ষড়যন্ত্র। যে বাইরের থেকে একটা যেন ষড়যন্ত্র করা হচ্ছে যে আমাদের এই সম্প্রীতিকে নষ্ট করার জন্য। কমিশন বা একটা কমিটির মাধ্যমে তদন্ত কমিটি করে সেখানে সুষ্ঠু ব্যবস্থা করা, যারা প্রকৃত দোষী তাদের যেন আইনের আওতায় তাদেরকে নিয়ে আসা হয়। ঘটনার তদন্তে উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হবে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি যারা অবনতি করার চেষ্টা করবে তাদের ছাড় দেওয়া হবে না। এই যে ঘটনা ঘটছে, এই জন্য আমরা একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন একটা তদন্ত কমিটি গঠন করব, এবং এটা আমাদের সহকর্মীদের সাথে আলাপ করার পর যারা আইন শৃঙ্খলা অবনতি করবে তাদের কোনো অবস্থায় আমরা ছাড় দিব না। ভবিষ্যতে যদি তারা আবার চেষ্টা করে তাদের যে হাত, এটা আমরা কিন্তু ভেঙে দিব। পাহাড়ের সম্প্রীতি বজায় রাখতে সবাই ঐক্যবদ্ধ আছে বলে জানান স্থানীয় রাজনৈতিক ও বিভিন্ন সংগঠনের নেতারা। সরকার, প্রশাসন এবং জনগণ এবং সকল যার যার স্টেক হোল্ডার সকলে মিলে ঐক্যবদ্ধ হবে রাঙ্গামাটি শহরের সেই বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের শান্তিজন্য ফিরিয়ে আনবে এবং সৌহার্দ্য সমৃদ্ধি পরিবেশ বজায় রাখবে। এদিকে খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে সংঘাতে হতাহতের প্রতিবাদে 3 পার্বত্য জেলায় চলছে 72 ঘন্টার অবরোধ। অব্যাহত আছে প্রশাসনের জারি করা 144 ধারা। জনপদ জুড়ে বিরাজ করছে থমথমে পরিস্থিতি। আতঙ্কিত হয়ে অনেকেই ছেড়েছেন ঘরবাড়ি। চারপাশে থমথমে পরিবেশ, সড়কে নেই গণপরিবহন, বন্ধ রয়েছে সব ব্যবসা প্রতিষ্ঠানও। এ যেন ভুতুরে নগরী। বুধবারের সহিংসতার পর পুরো খাগড়াছড়ি জুড়ে ছড়িয়েছে আতঙ্ক। খুব একটা প্রয়োজন না হলে রাস্তায় বের হচ্ছেন না কেউই। অনেকে আবার নিজ ঘরবাড়ি ছেড়ে দলবদ্ধভাবে নিরাপদ দূরত্বে পাহাড় ও জঙ্গলে আশ্রয় নিয়েছেন। যদিও প্রশাসন বলছে বর্তমানে পরিস্থিতি অনেকটাই শান্ত রয়েছে। আমরা এখন আতঙ্কে আছি, এখন আমাদের পাহাড়ে থমথমের অবস্থা আছে। সবাই যার যার মতো বাইরে আর কি ভাঙচুর করতেছে, মন্দির ভাঙতেছে, সবকিছু করতেছে। আমরা এটা বিচার চাই।
রাঙ্গামাটিতেও একই অবস্থা, এখনো কাটেনি জনমনে আতঙ্ক। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সড়কে টহল দিচ্ছে পুলিশ, সেনাবাহিনী এবং র্যাব। গাড়ি নাই তাই হাইটে যেতেছি, যাইতে চিটাং যাব। তবে পাহাড়ি ছাত্র সমাজের ডাকা অবরোধের প্রভাব পড়েনি বান্দরবানে, স্বাভাবিক রয়েছে যানবাহন চলাচল। পার্বত্য চট্টগ্রামে সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি। অল্প যা সমস্যা হচ্ছে তা ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করা হচ্ছে বলে মন্তব্য করেছেন আইসিটি উপদেষ্টা নাহিদ ইসলাম। সকালে ফেনীর ছাগলনাইয়ার রাধানগরের দক্ষিণ আন্ধার মানিক এলাকায় বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে গিয়ে উপদেষ্টা কথা বলেছেন। পাহাড়ে বহুমুখী ষড়যন্ত্র থেমে নেই উল্লেখ করে নাহিদ ইসলাম আরও বলেছেন, দেশ অশান্ত করার অপচেষ্টা চলছে, সরকার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। ফেনীর বন্যা পরিস্থিতি নিয়ে উপদেষ্টা বলেছেন, ত্রাণ কার্যক্রম সন্তোষজনক পর্যায়ে আছে, পুনর্বাসন কার্যক্রমও চলমান, সবাই ঘর পাবে, কেউ গৃহহীন থাকবে না। পার্বত্য চট্টগ্রাম বা কোথাও সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি এবং বন্ধ করার প্রশ্নই আসে না। সেখানে বিচ্ছিন্নভাবে কয়েকটা জায়গায় কিছু সমস্যা হয়েছিল, সাময়িকভাবে কিছু জায়গায় কিছু বন্ধ ছিল এবং সেটাকে খুবই ফুলিয়ে ফেপে বলা হচ্ছে যে ইন্টারনেট বন্ধ হয়েছিল। এরকম কোনো নির্দেশনা হয় না এবং এরকম কোনো ঘটনাও ঘটে নাই যে পার্বত্য চট্টগ্রাম বা কোনো একটা জায়গায় সেখানে দীর্ঘ সময় ইন্টারনেট বন্ধ ছিল, এরকম প্রমাণ কেউ দেখাতে পারবে না। দেশ একটা সংকটকালের মধ্যে দিয়ে যাচ্ছে, সেই জায়গায় আমাদের কিন্তু সবাইকে সতর্ক থাকতে হবে। দেশকে এগিয়ে নিতে ও জনগণের ভাগ্য পরিবর্তন করতে শুধু সংস্কার প্রস্তাবে থাকলেই হবে না, রাজনৈতিক অধিকার আদায় করতে হবে এবং অর্থনৈতিক মুক্তি লাগবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে বিএনপির সমাবেশ হয়। এতে প্রধান অতিথি হিসেবে নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর আগে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিমের সভাপতিত্বে সিরাজগঞ্জ জেলা উপজেলা বিএনপির নেতারা বক্তব্য দেন। অনুষ্ঠানে বিএনপির সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। ভারতে বসে দেশের ভেতরে অস্থিরতা তৈরি করছেন শেখ হাসিনা, আর তাই ফিরিয়ে এনে গণহত্যার বিচার দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে মন্তব্য করেছেন তিনি। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি বন্ধের সমালোচনাও করেছেন বিএনপির মহাসচিব। দেশের সমসাময়িক ইস্যু নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে মুখোমুখি বিএনপি মহাসচিব। গুলশান কার্যালয়ে শনিবার দুপুরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পাশের দেশে বসে বিভিন্ন কথা বলে দেশে অস্থিরতা তৈরি করছেন শেখ হাসিনা। একজন রাজনীতিবিদ হিসেবে পালিয়ে না থেকে তার উচিত হবে দেশে ফিরে আদালতের মুখোমুখি হওয়া। শেখ হাসিনা পার্শ্ববর্তী দেশের থেকে যে সমস্ত কথা বলছেন তা কতটুকু সত্য মিথ্যা আমি জানি না, কিন্তু সেই কথাগুলো কিন্তু এখানে আপনার বড় ইম্প্যাক্ট তৈরি করছে। তো সব মিলিয়ে বিষয়গুলো খুব কমফোর্টেবল না, বলা যায় যে উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধের সমালোচনা করে ফখরুল বলেন, ছাত্র রাজনীতি সুস্থ না হলে জাতীয় রাজনীতিও সুস্থ হবে না। রাজনীতিকে রাজনীতি দিয়েই মোকাবিলার আহ্বান জানান তিনি। এটাকে আমি পুরোপুরি মনে করি এটা একটা খারাপ পদক্ষেপ, কারণ মাথা ব্যথার জন্য মাথা কেটে ফেলে দিতে হবে, এটা কোনো অ্যান্সার নয়। আমি তো মনে করি ছাত্র রাজনীতি যদি সুস্থ না হয় দেশের রাজনীতি সুস্থ হবে না। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, যেসব বিষয়ের সমাধান সংসদ সংশ্লিষ্ট সেগুলো জনভোটে সরকার নির্বাচিত হওয়ার পর সংসদের হাতে ছেড়ে দিতে হবে। সরকারকে বলতে চাই, আমরা আপনাদের সাথে আছি, আপনাদের সাথে থাকব, তবে যে বিষয়গুলো সংসদে সমাধান হওয়ার দরকার সেই বিষয়গুলো জনপ্রতিনিধির হাতে ছেড়ে দেওয়া উচিত। যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচন দিয়ে জনগণের সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান বিএনপি নেতারা। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। জামায়াতে ইসলামী কারো ওপর প্রতিশোধ নেবে না, প্রতিশোধ নেয়ার মানেই হচ্ছে আইন নিজের হাতে তুলে নেয়া। দুপুরে সিরাজগঞ্জের দারুল ইসলাম একাডেমি মাঠে রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। দেশে আইনের শাসন কায়েম হলে আগামীর বাংলাদেশ আর কখনো পথ হারাবে না বলেও মন্তব্য তার।
এই সংগঠন এই দ্বিতীয় স্বাধীনতার উষালগ্নে ঘোষণা দিয়েছে যে আমরা কারোর উপর প্রতিশোধ নেব না। প্রতিশোধ নেওয়ার মানে হচ্ছে আইন হাতে তুলে নেওয়া। আইন যেখানেই হাতে তুলে নেওয়া হয়েছে সেখানেই বিশৃঙ্খলা তৈরি হয়েছে। যদি সেই আইনের শাসন বাংলাদেশে কায়েম হয় তাহলে ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ আর পথ হারাবে না। আমরা চাই বাংলাদেশ তার মুক্তির যে পথে উঠেছে, রাস্তায় উঠেছে, গন্তব্যে না পৌঁছা পর্যন্ত বাংলাদেশ চলতে থাকুক। এমপি মন্ত্রীর পদ আলাদিনের চেরাগের মতো বদলে দিয়েছে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু ও তার পরিবারের ভাগ্য। নিয়োগ বাণিজ্য, অবৈধ বালু ব্যবসা, নৌবন্দর, জমি দখল করে কামিয়েছেন হাজার কোটি টাকা। সরকার পতনের পর শামসুল হক টুকু গ্রেফতার হলো, লাপাত্তা তার দুই ছেলে। তাদের অনিয়মের বিরুদ্ধে কথা বলায় পাবনার বেড়া ও সাথিয়ায় অনেকের উপর চলে নির্মম নির্যাতন। আসিফ মাহমুদের ছবিতে সবুজ মোল্লা রিপোর্ট। গত 4 বছর ধরে নথিপত্র নিয়ে ঘুরছেন পাবনার বেড়া পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নায়েব আলী। পাবনা 1 আসনের সাবেক এমপি ও ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এবং তার পরিবারের অনৈতিক আবদারে বাধা দেয় 2020 সালে মিথ্যা অভিযোগে বরখাস্ত হন তিনি। তদন্তে নির্দোষ প্রমাণ হলেও তাকে কাজে যোগ দিতে দেননি টুকুপুত্র ও বেড়া পৌরসভার সাবেক মেয়র আসিফ শামস রঞ্জন। স্থানীয়দের অভিযোগ, টুকু পরিবারের বিরুদ্ধে যাওয়ায় গত 16 বছরে বেড়া সাথিয়ায় নায়েব আলীর মতন অনেক সাধারণ মানুষের উপরে চলে অবর্ণনীয় নির্যাতন। আমার বিলটা করে তিনি সই করেন নাই, আমার বিলটা ব্যাংকে জমা দেন নাই। আমি অবস্থার মধ্যে বিভিন্ন অফিসে ধর্ণা ধরতেছি, এখন আমি কোনো কাজে যোগদান করতে পারিনি। 2008 সালে এমপি ও প্রথমে জ্বালানি এবং পরে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হন শামসুল হক টুকু। সবশেষে হন ডেপুটি স্পিকার। এই দাপটে তার দুই ছেলে আসিফ শামস ও নাসিব শামস ক্ষমতার অপব্যবহারে বেড়া ও সাথিয়া উপজেলায় গড়ে তোলেন অবৈধ বালুর ব্যবসা, জমি দখল, টেন্ডার নিয়ন্ত্রণ ও নিয়োগ বাণিজ্যের সিন্ডিকেট। স্থানীয় নেতারা প্রতিবাদ জানালে বিতর্কিত প্রক্রিয়ায় ছেলে আসিফকে বেড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র পদে বসান টুকু। এতে অপ্রতিরোধ আসিফ সাথিয়ায় সরকারি মৎস্য প্রজনন কেন্দ্র দখল করে বানায় খামার। বেড়া পৌরসভার ভিতরে আসে সন্ত্রাসী, যে তার কথা না শুনবে ঈশ্বর শিকদারের মতন সে অবস্থান শুরু করছে। এই যে নদীর থেকে যে মাটিগুলো, বালিগুলো উত্তোলন করা হয়েছে, সব কৃষকের জমি। 2008 সালে বেড়া উপজেলায় শামসুল হক টুকুর কোনো বাড়ি ছিল না। দুই ছেলে ও তাদের স্ত্রীদের ছিল না জমি জমাও। কিন্তু মন্ত্রী হওয়ার কয়েক মাসেই নিজের নামে কয়েক কোটি টাকায় নির্মাণ করেন সুবিশাল ডুপ্লেক্স বাড়ি। অভিযোগ আছে লন্ডনে হোমওয়ার্ড প্রপার্টি, হলিডে অ্যাপার্টমেন্ট, আশনা এন্টারপ্রাইজ নিজ নামে নিবন্ধিত অন্তত 6টি কোম্পানির নামে কোটি কোটি টাকা বিদেশেও পাচার করেছেন আসিফ। 2014 সালে দুদক এসব দুর্নীতির অনুসন্ধান শুরু করলেও প্রভাব খাটিয়ে ফাইলই গায়েব করে দেন টুকু। আমার জমি রেকর্ডের সম্পত্তি তারা কাটিয়ে কইছে যে জোর বুঝবে কয়টা জান ভাগ ভাগ ভাগ। প্রতিটি ক্ষেত্রে টেন্ডারবাজি হোক, যেই তারা বাপ বেটা ছাড়া এখানে অন্য কারো কোনো সুযোগ নেওয়ার সুবিধা নাই এবং প্রশাসনকে সে নিজে ব্যবহার করত। সরকার পতনের পর ঢাকা থেকে গ্রেফতার হন শামসুল হক টুকু। তবে পালাতক দুই ছেলে ও পরিবারের সদস্যরা। সবুজ মোল্লা, সময় সংবাদ, পাবনা। টানা বর্ষণ ও জলাবদ্ধতায় চট্টগ্রামে 80 কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। খানাখন্দ ও বড় বড় গর্তে চলাচলে চরম ভোগান্তি পোহাচ্ছেন সাধারণ মানুষ ও গাড়ি চালকরা। মেরামতে প্রায় 90 কোটি টাকা খরচ হবে বলে জানিয়েছেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। টানা বর্ষণে চট্টগ্রামের প্রধান সড়কগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। বেশিরভাগ প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলির বেহাল অবস্থা। খানাখন্দ, বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে সড়ক জুড়ে। ঝুঁকি নিয়ে এই সড়কগুলোতে চলাচল করছে ট্রাক, লরি থেকে শুরু করে বিভিন্ন ধরনের যানবাহন। নগরীর বিশ্ব রোড, নিমতলা, আতুরার ডিপো, হালিশহর, মুরাদপুর সহ বিভিন্ন প্রধান সড়কের এমন বেহাল অবস্থা। রাস্তায় নেমেই দুর্ভোগের মুখোমুখি হতে হচ্ছে নগরবাসীকে। ভোগান্তিতে গাড়ি চালকরাও। যখন বৃষ্টি হয় তখন খানাখন্দগুলো দেখা যায় না, বিভিন্ন প্রকার গাড়ি অ্যাক্সিডেন্ট করে। গাতায় রয়েছে, গাড়ির প্রবলেম হইতেছে, স্প্রিং ভাঙে গাড়ি আটকে যাইতেছে। প্রতিদিন এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে, দুর্ঘটনা ঘটছে। জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্তি ও সমাধান করা না গেলে প্রতি বছরই বর্ষার পর সড়কগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ার হাত থেকে কোনোভাবেই রক্ষা করা সম্ভব হবে না বলে জানান নগর পরিকল্পনাবিদরা। হাজার হাজার কোটি টাকা খরচ করেও চট্টগ্রাম শহর জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত হতে পারেনি। আর আমাদের শহরের রাস্তাগুলি হচ্ছে বিটুমিনাস রোড, আর এই বিটুমিনাস রোডের
প্রধান শত্রু হচ্ছে পানি। আমরা যদি জলাবদ্ধতার সমস্যাটি সমাধান করতে পারি তাহলে আমার মনে হয় আমরা এই রাস্তাগুলিকে টিকাতে পারবো। অতিবর্ষণ ও জলাবদ্ধতার কারণে ৮০ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, বৃষ্টি কমায় ১ সপ্তাহের মধ্যে মেরামতের কাজ শেষ হবে। খরচ হতে পারে ৮০ থেকে ৯০ কোটি টাকা। টানা বর্ষণ চলতেছে প্রায় ১.৫ মাস থেকে, এবং এগুলো বিটুমিনের কোনো কাজ করা যাচ্ছে না। সেজন্য আসলে আমরা খুব চাইলেও রিপিট কাজ করতে পারছি না। কিন্তু এখন আপনি গত ২-৩ দিন থেকে সানি, আমরা আশা করছি আগামী ১ সপ্তাহ ২ সপ্তাহের মধ্যে যেই রাস্তাগুলো গর্ত হয়েছে কিংবা ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো আমরা মেরামত শেষ করব। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের হিসাবে নগরে ৩,৫০০ সড়ক রয়েছে, যার মোট দৈর্ঘ্য ১,৪৪২ কিলোমিটার। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। কক্সবাজার সমুদ্র সৈকতের প্রবেশদ্বারে বিহাল দশা, বালিয়াড়ির পাড় ভেঙে তছনছ পরিণত হয়েছে খাল কিংবা পুকুরে। আর এতে দুর্ভোগে পড়তে হচ্ছে পর্যটকদের, ক্ষতির মুখে ব্যবসায়ীরা। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। কক্সবাজার সমুদ্র সৈকতের প্রবেশদ্বার সুগন্ধা পয়েন্ট, যেখানে বালিয়াড়ির পাড় ভেঙে তছনছ পরিণত হয়েছে ছোট খাল কিংবা পুকুরে। উপড়ে পড়েছে গাছ আর লোহার পিলার, পানির উপর পড়ে আছে গাছের গুঁড়িও। এই পয়েন্টের এমন পরিস্থিতি গত ১ মাসের বেশি সময় ধরে। একই অবস্থা সৈকতের কলাতলি পয়েন্টের প্রবেশদ্বারেরও। পানির স্রোতে ভেঙে বেহাল দশা সড়কে। চলাফেরা করতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন দূর দূরান্ত থেকে আসা ভ্রমণ পিপাসুরা। পর্যটক আসে এখানে সৌন্দর্যের জন্য। এই সৌন্দর্যটা এখন দেখেন যে অবস্থা হয়েছে আপনার, পানির স্রোত এদিক দিয়ে নামাতে পুরো পর্যটনের সৌন্দর্য নষ্টটা হয়ে গেছে। আগে অনেক ভালো ছিল, একেবারে লেভেল ছিল এখান থেকে, এখানে একবারে খালের মতো। আগে একটু সুন্দর ছিল, আশা করি আমাদের প্রশাসন এটা ব্যবস্থা নেবে। সুগন্ধা পয়েন্টের প্রবেশদ্বারে রয়েছে ৫০০রও বেশি শামুক ঝিনুক, বার্মিজ পণ্য ও আচারের দোকানপাট। আর কলাতলি পয়েন্টে রয়েছে অর্ধশতাধিক দোকানপাট। সৈকতের প্রবেশদ্বারে বেহাল দশার কারণে ক্ষতির মুখে তারা। মানুষ হাঁটা চলা করতে পারতেছে না, আপনার ব্যবসা বাণিজ্য অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আপনার এটা অচিরেই সংস্কার করা উচিত, পরিবেশটা ভালো করা উচিত। বীজ ব্যবসায়ী সমিতির দাবি, পর্যটন মৌসুম শুরুর আগে যেন সৈকতের প্রবেশদ্বারগুলোর সৌন্দর্য বর্ধন ও সংস্কার করা হয়। এখন এই বাঁকাটার কারণে পর্যটক এবং সাধারণ ব্যবসায়ীরা যে ভোগান্তি পড়তেছে সেটা একদম অসহনীয় বললেই চলে। জেলা প্রশাসক এবং যারা কি বিচ ম্যানেজমেন্ট কমিটি যারা আছেন, ওনারা যেন দ্রুত এই ভাঙন এবং হকারদের একটা কি করে ব্যবস্থা গ্রহণ করে। পর্যটন ব্যবসায়ীরা জানিয়েছেন, বছরের অক্টোবর থেকে মার্চ পর্যন্ত পর্যটন মৌসুম হিসাবে গণ্য করা হয়। এ সময় কমপক্ষে ১০ লাখের বেশি পর্যটকের আগমন হয় কক্সবাজারে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। ছাত্র জনতার আন্দোলনের শহীদ ইশতিয়াক আহমেদ শ্রাবণের কবর জিয়ারত করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। এ সময় ফেনী জেলা প্রশাসক মুসাম্মদ শাহিনা আক্তার, পুলিশ সুপার হাবিবুর রহমান, শ্রাবণের বাবা নেসার আহমেদ উপস্থিত ছিলেন। কবর জিয়ারত শেষে উপদেষ্টা বলেছেন, ইতিমধ্যে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করা হয়েছে। সরকারি তহবিল থেকে সেখানে ১০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আহতদের আর্থিক সহায়তা তুলে দেওয়ার পাশাপাশি দীর্ঘমেয়াদে হতাহতদের পরিবারকে আর্থিক সহায়তা, কর্মসংস্থান ও পুনর্বাসনের বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে। জুলাই আন্দোলনের সবগুলো বিষয় ডকুমেন্টেশন করা হচ্ছে বলেও জানান তিনি। সরকারের তহবিল থেকে ১০০ কোটি টাকা সেখানে বরাদ্দ দেওয়া হয়েছে। আহতদের দিন নিয়ে অলরেডি কাজ শুরু হয়ে গেছে। আমরা তাদের কাছে জরুরি আর্থিক সহায়তাটা এখন পৌঁছে দিচ্ছি এবং আমরা দীর্ঘমেয়াদী তাদের পরিবারের পুনর্বাসন এবং যারা চোখ হারিয়েছে বা হাত পা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে কিভাবে পুনর্বাসন করা যায়, ক্ষতিগ্রস্ত পরিবারদের কর্মক্ষম সদস্যদের কর্মসংস্থানের ব্যবস্থা সহ পুরা এই আন্দোলনের যেই ইতিহাস, ডকুমেন্টেশন, তার স্মৃতি ধরে রাখার জন্য এই ফাউন্ডেশনটি কাজ করছে। পাশাপাশি সরকারের জায়গা থেকেও সমাজ কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে, সেগুলো অব্যাহত থাকবে। ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৩ রোহিঙ্গা নারী সহ ১৭ জনকে আটক করা হয়েছে। দুপুরে সংবাদ সম্মেলনে বিজিবি জানিয়েছে, শুক্রবার রাতে মহেশপুর সীমান্ত দিয়ে বেশ কয়েকজন ভারতে যাওয়ার চেষ্টা করেছে। এমন খবরে সামান্থা, বাঘাডাঙ্গা ও খোসালপুর সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়। এ সময় ৩ রোহিঙ্গা নারী, মাইক্রোবাস চালক সহ মোট ১৭ জনকে আটক করা হয়। এই ঘটনায় বিজিবির পক্ষ থেকে মামলা করে আটককৃতদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
তিন পার্বত্য জেলা অস্থির হওয়ার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও সমাবেশ করেছে নানা সংগঠন। বিকেলে নগরীর লালদিঘির মাঠে সার্বভৌমত্ব রক্ষা শিক্ষার্থী সমাজের ব্যানারে এই মানববন্ধন করা হয়। এ সময় বক্তারা অভিযোগ করেছেন, ষড়যন্ত্রকারীদের নানা উস্কানিতে অশান্ত হয়ে পড়েছে পাহাড়। অন্যদিকে পাহাড়ে বৌদ্ধ ধর্মাবলম্বীদের বিহারে হামলার প্রতিবাদে নগরীর প্রেস ক্লাবে মানববন্ধন ও সমাবেশ করেছে ভিক্ষু সংঘ ও বৌদ্ধ ধর্মাবলম্বীরা। দ্রুত পাহাড়ের শান্তি ফিরিয়ে আনারও দাবি জানান তারা। ফেনী জেনারেল হাসপাতালে শয্যা সংকটে ভোগান্তিতে শত শত রোগী। সাম্প্রতিক বন্যায় পানিবাহিত রোগের পাশাপাশি ঠান্ডা, শ্বাসকষ্ট ও ডেঙ্গুজনিত রোগী ভর্তি হয়েছেন দ্বিগুণের বেশি। মীর হোসেন রাসেলের ক্যামেরায় আতিয়ার সজলের রিপোর্ট। ফেনী জেনারেল হাসপাতাল 250 শয্যা বিশিষ্ট হাসপাতালটিতে শুধু এই জনপদই নয়, আশপাশের চট্টগ্রাম, নোয়াখালী ও কুমিল্লা জেলার মানুষও চিকিৎসা সেবা নেন। এজন্য সবসময় হাসপাতালে রোগের চাপ থাকলেও গত 2 সপ্তাহে ধারণ ক্ষমতার চেয়েও বেশি রোগী ভর্তি হয়েছে। এতে শয্যা সংকটে ভোগান্তি চরমে। সাম্প্রতিক ভয়াবহ বন্যা পরবর্তীতে পানিবাহিত রোগের পাশাপাশি ঠান্ডা, শ্বাসকষ্টজনিত রোগীর সংখ্যাও যেমন বেড়েছে, তেমনি ডেঙ্গুজনিত রোগীতে ঠাসা হাসপাতাল। গত 2 সপ্তাহে শতাধিক রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। হাজার হাজার রোগীর সমস্যা, মনে হয় না টিকিটটা দিতে দেরি, ওর রোগী অনুপাতে ডাক্তার বহুত কম। ওদের কাজ একদম স্লো, যেখানে এই যে তুলে মূলে দাঁড়িয়ে কাজ করতেছে। একটা ফ্যান আছে 9টা বাজে তো নেই, লাইনে তো বেলাইন যেমন আগে বাথরুম আর সিটের সমস্যা, নিচে থাকতে হচ্ছে ফ্লোরে। ওষুধপত্র আন্ডার নিজে কিনিয়ে রে তান করো লাগে আর খাওয়ার লাগে, কোনো কানা দানা দানা পাইনি আন্ডারে। সুস্থতার জন্য দেখা গেছে আরো অসুস্থ বেশি হয়ে যায়। এটা এখানে পরিষ্কার না, বাথরুম অপরিষ্কার। রোগের চাপে ঠিকমতো সেবা দিতে হিমশিম হাসপাতাল কর্তৃপক্ষ। তাদের দাবি, প্রয়োজন অনুযায়ী নেই পর্যাপ্ত জনবল। রোগীর যে চাপ সেই অনুযায়ী আমাদের জনবলটা কিন্তু অপ্রতুল। স্ক্যানের জন্য আমাদের আলাদা বেশ কিছু শিশু ডাক্তার দরকার। জনবলের সংকুলন হলে আমরা রোগীদেরকে আরো সুন্দরভাবে এবং আরো সাবলীলভাবে চিকিৎসা দিতে সক্ষম হব। 1982 সালে 50 শয্যা নিয়ে যাত্রা শুরু হওয়ার পর 2005 সালে 150 শয্যা ও 2013 সালে 250 শয্যায় উন্নীত হয় হাসপাতালটি। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী। ভারতে পাচারের সময় সুনামগঞ্জের বাংলাবাজার সীমান্তে 885 কেজি ইলিশ জব্দ করেছে বিজিবি। জেলার দোয়ারা বাজারে বাংলাবাজার সীমান্তের কাছে বিভিন্ন বাক্সে ভরে ইলিশ পাচারের চেষ্টা করা হচ্ছিল। শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে বাক্সগুলো জব্দ করে বিজিবি। এ সময় পালিয়ে যায় চোরা কারবারির। স্থানীয়রা জানান, দোয়ারা বাজারের বিভিন্ন সীমান্ত দিয়ে ইলিশ সহ নানা পণ্যের চালান নিয়মিতভাবে ভারতে যাচ্ছে। তবে অভিযানের ব্যাপারে বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। প্রতিনিয়ত তারা ধরতেছে মাছ, কিন্তু ধরতেছে, শুনতেছি, দেখতেছি, কিন্তু মাছ যে পরে যে কোথায় যায় এগুলো আমরা দেখতেছি না। তারাই ধরে মাল, তারাই অকশন করে, কিন্তু অকশন না করে তারা বিজিবি এই মালটা যদি খোলা বাজারে লিলাম ডাইকে তারা যদি এইভাবে 500 টাকা কেজি দিত, 600 টাকা কেজি দিত, আমাদের এলাকার মানুষ ইলিশ মাছ খাইতো। বাজারে গেলে দেখা যায় 2000 টাকা কেজি ইলিশ, কিন্তু দেখা যাচ্ছে আমাদের সামনে দিয়ে ইলিশ চলে যাচ্ছে, কিন্তু আমরা বাজারে কিনতে পারতেছি না। এটার জন্য সমাধান চাই, যেন দেশীয় মানুষগুলো ইলিশটা পায়, অন্তত পক্ষে আমরা ইলিশ মাছটা যেন আমরা খেতে পারি। বাংলা সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। পাহাড়ে সম্প্রীতি নষ্টে বাইরে থেকে হচ্ছে ষড়যন্ত্র, তদন্ত করে ব্যবস্থা ঘোষণা সরকারের। খাগড়াছড়ির রাঙ্গামাটিতে আজও 144 ধারা। পার্বত্য চট্টগ্রামে বন্ধ হয়নি ইন্টারনেট। কিছু জায়গায় কারিগরি ত্রুটি প্রচার করা হচ্ছে ফুলিয়ে ফাঁপিয়ে, দাবি আইসিটি উপদেষ্টার। কয়েক জায়গার বিঘ্নিত হওয়ার ব্যাখ্যা দিল বিটিআরসি। এবং জনগণের ভাগ্য পরিবর্তনে শুধু সংস্কার প্রস্তাবে থাকলেই হবে না। সিরাজগঞ্জে বিএনপির স্মরণ সভায় তারেক রহমান, রাজনৈতিক অধিকার আদায়ের পাশাপাশি অর্থনৈতিক মুক্তিও লাগবে। এই ছিল বাংলার সময়, সঙ্গেই থাকুন সময়।